আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ফেসবুকে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এজন্যই আসা। বিষয়টা হচ্ছে গতকালকের। তো গতকালকে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের রিপোর্টে দেখলাম, ইউটিউবে দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের একটা অংশ যারা পঙ্গু হসপিটালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় আছেন, এরা তাদের সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছেন, আন্দোলন করছেন। তো সারাদিন এটাই নিউজ, এটাই দেখলাম, আপনারাও হয়তো বা দেখেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে রাতে তারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার বাসভবন অভিমুখে তারা যাত্রা শুরু করে। তো একটা পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে বাসভবনের খুব কাছাকাছি অবস্থান করে। তো তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভ্যানগার্ড, বিশ্বস্ত ভ্যানগার্ড এবং সমন্বয়ক আমাদের ভাই হাসনাত আবদুল্লাহ, তিনি এসেছেন তাদেরকে নিবৃত্ত করতে। তো একটা পর্যায়ে তার দিকেও ছেলেপেলে দেখলাম, তাকে মা বাবা তুলে গালিগালাজ করলো, তারপর হচ্ছে তার দিকে তেড়ে গেল, আক্রমণ করবে, এ করবে, অনেক অভিযোগ, অভিমান। তো যাই হোক, হাসনাত আবদুল্লাহ ওখানে গিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ কেউ যায়নি, তিনি গিয়েছেন এবং এটা একটা ভালো দিক যে মাঝরাতে হলেও কেউ একজন গিয়েছেন, তাদের প্রতি করুণা করে হোক, দয়া করে হোক, আর ভালোবেসে হোক। কিন্তু মজার বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লাহ ওখানে মিডিয়া এবং এই আহতদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, যেগুলো আসলে আমরা জানতাম না। তো এর মধ্যে কি, তিনি দেখা গেল কথা বলতে বলতে একটা সময় সব দোষ দিয়ে দিলেন তিনি আমলাদের উপরে। তো তারা খুব দ্রুত করতে চায়, কিন্তু আহতদের চিকিৎসা, তারপর হচ্ছে বিভিন্ন ফান্ডিং, এগুলো আমলাদের কাছ থেকে ওই দিক থেকে কিভাবে যেন ধীরগতি হয়ে যাচ্ছে, এটা একটা অভিযোগ। তো যারা করছে তারা আওয়ামী লীগের দোসর, এই সেই এগুলো। কিন্তু আমি যতটুকু জানি এবং বিভিন্নভাবে আমার ব্যবসায়িক কাজেও মন্ত্রণালয়ে আমার যাওয়া হয়, আমি দেখেছি বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এগুলোর বড় বড় যে সিনিয়র সচিব বলেন, তারপরে যে বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের পুলিশের আইজিপি বলেন, ডিএমপি কমিশনার বলেন, জনপ্রশাসন সচিব বলেন, যারা আছেন, ইভেন উপদেষ্টারাও যারা রিটায়ার্ড পারসন, সেইখান থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এর বাইরে যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন কারণে, হয়তো রাজনৈতিক কারণ হোক কিংবা নৈতিক স্খলনজনিত কারণ হোক, যারা ওএসজিতে ছিলেন তাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এটা মূলত হচ্ছে বিএনপি এবং জামাতপন্থী যারা ছিল তাদেরকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এখন তারা যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত, তাদের চিকিৎসায় যখন তারা অবহেলা করছে, কিংবা তাদের যে চিকিৎসার জন্য যে ব্যয়ভার, টাকা পয়সা কিংবা অন্য কিছু যাই হোক, সেই ক্ষেত্রে যখন তারা ফাইল ধীরগতিতে চলছে, তারা আওয়ামী লীগের দোষর হয়ে গেছে। এখন যে কোনো কিছুতে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে এদের। যে প্রশাসন রাতারাতি বাংলাদেশ থেকে এক কাগজের এক কলমের খোঁচায় প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মেয়রকে তারা অপারেশন করতে পারে, তারা বিচারপতিকে অপারেশন করতে পারে, তারা পুলিশের সাবেক আইজিদেরকে মুহূর্তের মধ্যে অ্যারেস্ট করে ফেলতে পারে। এখন তারা বলছে আমলাদের, আওয়ামী লীগের দোষর, আমলাদের জন্য নাকি তারা পারছে না। এটা কি হাস্যকর না কি বলবেন? এটা হলো একটা। এরপরে তিনি আর একটা কথা বললেন, সেটা আরও বেশি ইন্টারেস্টিং, যে আমি তাকে খুব অসহায় তিনি প্রথমে প্রকাশ করলেন। এরপর তিনি বললেন যে তিনি একটা কাজ খুব সহজেই করতে পারেন, সেটা হচ্ছে কিছু অস্ত্র কিনে নিয়ে এসে এই ছেলেদেরকে কিছু অস্ত্র দিয়ে দিতে, আর কিছু অস্ত্র নিজে রাখতে, এবং এই একটা একটা করে আমলাদেরকে তিনি গুলি করে মারতে। এই কাজটা তিনি খুব সহজেই পারেন। এটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে যে টাকা হলে যে অস্ত্র কেনা যায়, অস্ত্রের সোর্স কী তিনি কীভাবে জানেন? এটা তিনি ইজিলি করতে পারেন। তিনি অকপটে স্বীকার করলেন মিডিয়ার সামনে। তার মানে তিনি এই ব্যাপারে তার খুব ভালো অভিজ্ঞতা আছে।
এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? তিনি এটা খুব ইজি ওয়েতে খুব দ্রুত এটা করতে পারবেন। তিনি এটা তাদের সামনে স্বীকার করলেন। তো যাই হোক, সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন এই কথার আসলে এটার অর্থটা কী এবং কী হয়েছে না হয়েছে। এরপরে যেটা হয়েছে, তিনি মজার ব্যাপার হচ্ছে তিনি বললেন যে হসপিটালে সম্ভবত ১০০-১০১ জন আহতরা ভর্তি আছে, এবং তিনিই বলছেন যে এর মধ্যে থেকে ৪০-৫০ জন প্রতিদিন সকালে বের হয়ে যায় নাস্তা করে এবং সারাদিন ঘুরে ফিরে আবার রাত্রে এসে ঘুমায়। এটা তিনি জানেন, তিনি ব্যবস্থা নেন না, এই হলো অবস্থা। এটা আমরা আসলে জানতাম না যে এত সুন্দর ইন্টারেস্টিং ঘটনা হসপিটালে চলতেছে। হসপিটালে রোগী রাতারাতি সকালে নাস্তা করে বাইরে ঘুরে ফিরে, এটা মনে হয় বাংলাদেশেই প্রথম, এবং হাসনাত আবদুল্লার মুখে আমরা এটা জানতে পারলাম। এটা আসলে সত্য কথা তিনি বলেছেন, এর জন্য ধন্যবাদ। এরপরে তিনি যেটা কি বললেন যে আহত যারা ভর্তি আছে এদের মধ্যে কেউ আবার ক্যান্টিন চালায়। হসপিটালে যে খাবার দেওয়া হয় রোগীদেরকে যে ক্যান্টিন থেকে, সেই ক্যান্টিন চালায়। এটা আবার কোন কোঠায় চালায়, তারা ন্যায্যতা এবং মেধা, এটা যাদের হচ্ছে স্লোগান ছিল এই আন্দোলনের, সেখানে এটা কোন কোঠায় চালায়? হসপিটালের রোগী তিনি ভর্তি হয়ে ক্যান্টিন চালাচ্ছেন। এটাও হাসনাত আবদুল্লাহ জানেন, তাদেরকে বললেন যে আমরা এটাও জানি, কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাও জানতাম না, যাক ভালো লাগলো। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে এই যে ছেলেপেলেগুলো যে সারাদিন তারা রাস্তায় থাকলো এবং প্রধান উপদেষ্টার কার্যালয় মুখে তারা যাত্রা করলো, কিন্তু কেন? এখানে তাদেরকে নাকি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে যে কে বেশি আহত হয়েছে, কে কম আহত হয়েছে। তো এটা একটা ব্যাপার। তো যাই হোক, তারা সেটা মানবে না। আহত তো আহতই। তো তারা সবাই আহত দ্বিতীয় মুক্তিযোদ্ধা দাবি করছে এবং সেই অনুযায়ী তাদের সুযোগ সুবিধা তারা দাবি করছে। এটা তারা চাইতেই পারে, এটা আমার হেডেক না। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ১০০-১০১ জন আহত হসপিটালে পঙ্গু অবস্থায় ভর্তি আছে, যেখানে হাসনাত আবদুল্লাহরা চাইলেই প্রাডো গাড়ি পেয়ে যায় ২-২.৫ কোটি টাকার। তারপরে হচ্ছে সেইখানে এই যে আহত যারা ভাইরা আছে, তারা যখন দাবি করে যে আমরা আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তারা দাঁড়িয়ে আছে, তাদের রক্তের দাগ শুকায় নাই, এই যে কথাগুলো তারা বলে দাঁড়িয়ে আছে, অথচ এই যে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তাদের জন্য কি প্রাডোটা না নিয়ে কি ২ কোটি ২, ৪, ৫ কোটি ১০ কোটি টাকা কি তাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছে কি চাওয়া যেত না? তারা কি দিত না অনুদান হিসেবে বা গিফট হিসেবে? সেটা দিয়ে কি এদেরকে পুনর্বাসন কিংবা সুচিকিৎসা করা যেত না? যেত। কিন্তু সেই উদ্যোগ কেন নিলেন না হাসনাত সাহেব আপনি? এটা আর আপনি কী জবাব দেবেন? দ্বিতীয়ত হচ্ছে, আমরা জানেন যে প্রধান উপদেষ্টার একটা ত্রাণ তহবিল আছে, সেখানে ভুরি টাকা আছে, অভাব নাই, কোটি কোটি টাকা সেখানে, এবং কত টাকা আপনি আমি নিজেও কল্পনা করতে পারবো না। সেখান থেকে যদি একটু ছিটা একটা ফোঁটাও তিনি বের করতেন, তাহলে তো এই ১০০ জন লোকের তো চিকিৎসার সমস্যা হওয়ার কথা না, তাদের পুনর্বাসনের সমস্যার কথা না। সেটা কেন করছে না ডক্টর ইউনূস? অথচ ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন যে ছাত্র জনতা আমাকে এখানে এসে বসিয়েছে, যাদের কারণে আপনি আজকে প্রধান উপদেষ্টা, যাদের কারণে বিশ্বব্যাপী আপনি সম্মান পাচ্ছেন। অথচ আপনার ভান্ডারে কোটি কোটি টাকা আছে, আপনি একটা টাকা তাদের জন্য ছাড় দিচ্ছে না। সব রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা দিবেন, আমলাদের মাধ্যমে দিবেন, ফাইল চালাচালি করবেন। কেন? আপনি তো উইদিন 1 আওয়ারের মধ্যে আপনার তহবিলের টাকা আপনি ছাড় করতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, সারা বিশ্বব্যাপী আপনার শুভাকাঙ্ক্ষী, এই যে আপনি গ্রাফিতি দেখান তারা আহত, এই সেই, তো আপনার সারা বিশ্বব্যাপী যে বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে একটু টাকা দিলে তো কোটি কোটি ডলার বাংলাদেশে চলে আসে এই আহতদের সুচিকিৎসার জন্য। আমরা কি অনুদান পাই না? বিশ্বব্যাংক দেয় না? IMF দেয় না? কিংবা অন্য যারা জায়গা আছে কিংবা অন্য বিভিন্ন দেশে সংস্থা আছে, তারাও তো অনেক সময় অনুদান দিয়ে থাকে। তো এদেরকে সুচিকিৎসার জন্য কি একটা ফান্ড কি আপনি আনতে পারেন না? এটা একটা প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা জানি বিশ্ব মিডিয়ার মাধ্যমে যে আমেরিকাতে বিল ক্লিন্টন ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, সেখানে প্রচুর পরিমাণে আমাদের গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস উনি অনুদান দিয়ে থাকেন এবং ইতিপূর্বে দিয়েছেন, এবং ওই দেশে সমকামী যে সংগঠন আছে সেখানেও দিয়েছেন। তো তিনি এত জায়গা বিশ্বব্যাপী যে ব্যক্তি দান দিতে পারেন, তিনি ৬০০ কোটি টাকা মওকুফ করিয়েছেন শুধু এই ক্ষমতা গ্রহণের ২-৩ দিনের মধ্যে। তা আপনার এত টাকা, এত কোটি কোটি টাকা, ঠিক আছে, আপনি না হয় করোনার মধ্যে জাকাত দেন নাই, জাকাত দেন না, আপনি যে করোনার মধ্যে করোনাকালীন সময়ে মানুষকে করেননি, তখন শেখ হাসিনা ক্ষমতা, আওয়ামী লীগ, এখন তো আপনি ক্ষমতায়, এখন আপনার এত কোটি কোটি টাকা, এত ব্যবসা, আপনি ওখান থেকে কি ৫, ১০, ২০ কোটি টাকা কি এই ১০০ জন ছেলের জন্য দিতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আপনি দিবেন না।
আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকেই দিবেন, আপনার ব্যক্তিগত থেকে কিচ্ছু দিবেন না, কিন্তু আপনি এদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন। তো হাসনাত আবদুল্লাহ, আপনি যখন মানুষকে দোষ দিবেন, আপনি যখন আমলাদেরকে দোষ দিবেন, আগে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনারা কি করছেন, আপনার প্রধান উপদেষ্টা কি করছে, আপনি সেগুলো আগে প্রশ্ন করুন। এগুলো জনগণ খাবে না, এগুলো আহত যারা তারা খাবে না। তারা যে ভাষায় আপনাদেরকে আজকে গালি দিচ্ছে, সারাদিন যে ভাষায় গালি দিয়েছে, আপনার বাবা মা তুলে পর্যন্ত গালি দিয়েছে, এটা আপনার যদি ন্যূনতম লজ্জা হয়ে থাকে, ন্যূনতম বিবেকবোধ থাকে, শুধু এই আওয়ামী লীগের দোষর ট্যাগ না দিয়ে কাজের কাজটা করুন। তাতে তারা ভালো থাকবে, আপনি তাদের কাছে ভালো থাকবেন। জনগণের কাছে আপনি কি থাকবেন থাকবেন না সেটা আপনার দরকার নেই, কারণ আপনি জনগণের নির্বাচিত কেউ না, জনগণের কোনো প্রতিনিধি না। কিন্তু অন্তত যাদের যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে ক্ষমতা উপভোগ করছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এত সুযোগ সুবিধা ভোগ করছেন, তাদের সঙ্গে অন্তত বেইমানিটা করবেন না। এটা ভাই হাসনাত আবদুল্লাহ, আপনার প্রতি আমার অনুরোধ রইল। আর দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। ধন্যবাদ।